আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আহা, কতটা যে ভালো লাগছে এটা আমি জানি। মনে হচ্ছে একটু হলেও ওনাকে অপমান করতে পারছি। আমি আগেই বলছিলাম, যদি তুমি আমাকে 2টা থাপ্পড় দিতে পারো, আমি একটা হলেও তো দিতে পারবো নাকি। আর এমন না যে আমার হাত পা নাই যে আমি শুধু মার খাবো। বাসে উঠতে রাধিকা গিয়ে আবিরের পাশে বসে গেল। এখন বাসে একটা সিটি খালি আছে, সেটা হলো ম্যাডামের পাশে। আমি তো বাবা ওনার পাশে কখনো বসবো না। আমি দাঁড়িয়ে আছি দেখে রাধিকা বলল, রিফাত বস এখানে, তোর সিট এটাই, এখানেই বসতে হবে। রাধিকার দিকে চোখ লাল করে বললাম, তোরে একবার একা পাই আমি, পরে দেখিস আমি তোর কি অবস্থা করি। আমি বসছি না দেখে ভাবি সামনে থেকে আমাকে দেখে বলল, কি মিয়া বসতে কি লজ্জা পাচ্ছ? মনে হচ্ছে যেন তুমি নতুন জামাই। দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে, বসে পড়ো। কি আর করব, বিপদে পড়েছি যেহেতু বসতে তো হবেই। কোনো উপায় না পেয়ে আমি রিমি ম্যাডামের পাশে গিয়ে বসলাম। উনি ওনার মতো ফোনে বিজি আছেন। আমার ডান পাশে বসেছে আবির আর রাধিকা। রাধিকা জানালার পাশে চলে গেল। আবির এক পাশে, আমি এক পাশে। আমি চুপচাপ বসে আছি। কেন যেন আনইজি ফিল লাগছে আমার। তবে যতটা সম্ভব আমি ম্যাডামের থেকে দূরত্ব বজায় রেখেছি। ম্যাডামকে কিছুক্ষণ আগে যেগুলো বলছি না, আজকে থেকে 2-3 দিন হয়তো আমার সাথে উনি আর কথাই বলবেন না। কেউ কিছু বলছে না দেখে আমি বললাম, কি আবির কিছু বল, এভাবে বসে থাকে কি ভালো লাগছে? আবির বলল, তাই রে, তো বল তুই কেমন আছোস। আমি বললাম, হালা এইসব বলতে বলছি তোরে। আবির বলল, ধুর তাহলে কি বলবো তো বল। আমি বললাম, না ভাই তোর কিছু বলতে হবে না, এভাবেই মরার মতো বসে থাক। আবির বলল, আচ্ছা রিফাত, তোরে ব্যক্তিগত একটা প্রশ্ন করি। আমি বললাম, আমার ব্যক্তিগত বলতে কিছু নাই, তুই যা ইচ্ছা তাই বলতে পারিস, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবির বলল, তোর কি গার্লফ্রেন্ড আছে? এই তো আবির জায়গা মতো প্রশ্ন করেছে। আমি তো এটাই চেয়েছিলাম। মাইকে দিলাম একটা মিস কল। আসার সময় মাইর নম্বর নিয়ে এসেছি। ওকে এটা বলে আসছি যে যখন আমি মিস কল দিব তখন মনে করবে আমি ম্যাডামের সাথে আছি। তখন কষ্ট করে তুমি একটু কল দিয়ে এই বাবু টাবু বলবে, আর কিছু না। আমি সবকিছু আগে থেকেই রেডি করে আসছি। আবির আবার বলল, কিরে রিফাত, বল বল, তোর গার্লফ্রেন্ড আছে নাকি? নাকি এই কথা শুনে লজ্জা পেলি? আমি বললাম, আরে বেডা লজ্জার কি আছে, এটা বলতে কি লজ্জা লাগবে? এর মাঝেই মাই কল দিল। আমি হাসি দিয়ে বললাম, দেখলি আবির, তুই বলতে না বলতেই আমার গার্লফ্রেন্ড কল দিল। আবির বলল, কি কস, তোর আবার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, কল লাউড স্পিকারে দে শুনি তো। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে মাহি বলল, আমার বাবুটা কেমন আছে? আমি বললাম, এই তো বাবু ভালো আছি, তুমি কেমন আছো? মাহি বলল, আমি ভালো নেই, শুনলাম আজকাল নাকি কোনো মেয়ে তোমাকে অত্যাচার করে। ইস, ওকে যদি আমি হাতের কাছে পেতাম ঠাস ঠাস করে গালে 2টা দিতাম। আমি বললাম, না বাবু এমন করা লাগবে না। ভাই বলল, এই তুমি এখন কোথায় যাচ্ছ মনে হচ্ছে, গাড়ির শব্দ কেন শোনা যাচ্ছে? আমি বললাম, আসলে বেবি আমরা সুন্দরবন যাচ্ছি পিকনিকে, তোমাকে তো বলতেই ভুলে গেছি, সরি বেবি। হঠাৎ করে রিমি ম্যাডাম দাঁড়িয়ে বলল, সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমরা এখন এক জায়গায় যাচ্ছি, এখানে কোনো প্রেম টেম করার জায়গা না। চলাচলের সময় আমরা সবাই মজা করব, কিন্তু এখানে কেউ প্রেম করতে পারবে না, ঠিক আছে? মনে থাকবে আমার কথা। ম্যাডামের কথা শুনে সবাই বলল, জি ম্যাডাম। ম্যাডামের কথা শুনে আমি কল কেটে দিলাম। যাক, একটু হলো তো শরীরে চালাতে পারছি, মাত্র তো শুরু ম্যাডাম, সামনে দেখেন আপনার কি অবস্থা করি। আমি কল কেটে দিতেই আবির বলল, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতি তাহলে তো মজা করতে পারতিম, আবার ওকে মনে হয় তুই বলে আসিস নাই। আমি বললাম, আরে বলার সময় পাই নাই তো, রাধিকা টেনে নিয়ে আসলো। আবির বলল, থাক বাদ দে, এই বিষয়ে কথা না বলাই ভালো মনে করি আমি। আমি বললাম, আমরা এখন আর কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি, বসে থাকতে আর ভালো লাগছে না, এজন্য নিজের সিটে একটু দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ করে ড্রাইভার বাস জায়গা মতো ব্রেক করলো, যার কারণে আমি সরাসরি ম্যাডামের কোলের উপর গিয়ে পড়লাম। আর রিমি ম্যাডামের কোলের উপর পড়তেই উনি আমাকে সরিয়ে আমার গালে 2টা চড় দিয়ে বলল, লুচ্চামি করতে কি এখানে এলি? তোর তো স্বভাব চরিত্র ভালো, যে কখন কই সুযোগ পাস আর তার উপর ইচ্ছে করে পড়িস। তোরা যে কাজে কামে ছোট লোক তা প্রমাণ করলি। আর শরীর থেকে তো ঘামের গন্ধ আসছে, বসে থাকতে পারছি না। বুঝি না এইসব বিপদ যে কেন ছাতে নিয়ে আসলাম। এই রাধিকা, তুমি এখানে এসে বসো তো, ওর মতো লুচ্চা ছেলের সাথে আমি বসতে চাই না। শুধু সুযোগ খুঁজে যে কখন কি করতে পারবে, এটা যদি বাসনা হতো তাহলে তোরে আমি জন্মের শিক্ষা দিয়ে দিতাম। আর রাধিকা, ওকে একটা বডি স্প্রে কিনে দিও তো, ছোট লোক তো এজন্য টাকা নাই। এখন আমি কিছু বললাম না, সত্যি অপরাধ করে ফেলেছি আমি। উনার উপর যদি আমি না পড়তাম তাহলে আর উনি আমাকে এত কিছু বলতে পারতেন না। তবে এখন আর আমার বাবা মাকে নিয়ে কিছু বলে নাই।
জানে এখন কিছু বললে যে আমি কি করব। রাধিকা উঠে ম্যাডামের পাশে বসলো আর আমি উঠে আবিরের পাশে বসলাম। আবিরের পাশে বসতেই আবির বলল, মন খারাপ করিস না রিফাত, আর তুই ওনার উপরে পড়তে গেলি কেন? জানিস না উনি কেমন মানুষ? আমি বললাম, আরে বেটা আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি? কি কারণে গাড়ি ব্রেক করেছে তখন আমি উল্টা বাজি দিয়ে পড়ে গেলাম, আমি তো আর ইচ্ছা করে পড়ি নাই। আবির বলল, আমরা দেখছি যে তুই ইচ্ছে করে পড়িস নাই, কিন্তু উনি তো মনে করছে তুই ইচ্ছে করে ওনার উপরে পড়লি। আমি বললাম, ওই যে বলে না, কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে সেটা কোনোভাবে হলেও আসবে। থাক, দোষ ছিল আমার, এজন্য কিছু বলি নাই। আবির বলল, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে আর আমার সন্দেহ হয়। আমি বললাম, কি বল শুনি। আবির বলল, আমার মনে হচ্ছে ম্যাডামের সাথে তোর পুরাতন কোনো শত্রুতা আছে, যার কারণে উনি তোর উপর প্রতিশোধ নিচ্ছেন। অতীতের কোনো কথা কাউকে বলা যাবে না, থাক এগুলো বলে এখন আর কি হবে। আমি আবিরের কথা শুনে বললাম, না রে তেমন কিছু না, আর উনাকে তো আমি অফিসে প্রথম দেখছি, জানি না উনি কেন আমার সাথে এমন করেন। আবির বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে। আমি বললাম, এখানে কোনো কিন্তু নাই, তুই বেটা এত সন্দেহ করিস কেন বলতো? আর তাছাড়া উনি আমাকে কোনো এক কারণে আটকে রাখছে, তোরে আমি পরে বলবো নি। আবির বলল, তো তোরে আমি কি বলছিলাম, এখানে কিন্তু তো একটা আছেই। আমি বললাম, আবির তুই একটু বস, আমি ড্রাইভারের সাথে একটু কথা বলে আসি। আবির বলল, ওখানে গিয়ে আবার কি করবি? আমি বললাম, দরকার আছে দেখেই তো যাব, তুই বস আমি আসছি। আবিরকে বসিয়ে আমি ড্রাইভারের কাছে চলে গেলাম। ড্রাইভারের পাশে বসে বললাম, মামা আমাকে একটা হেল্প করতে পারবেন? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে হেল্প করব বলেন শুনি। আমি বললাম, সামনে হাঁসের ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওখানে তো মনে হয় শুধু হাঁস আর হাঁস। ড্রাইভার বলল, দেখতে পারছি, আমাকে কি করতে হবে তাই বলেন। আমি ড্রাইভারের হাতে একটা 1000 টাকার নোট দিয়ে বললাম, আমার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হলো, সামনে হাঁসের একটা ঘর দেখা যাচ্ছে, ওর একটু পিছনে গাড়ি থামিয়ে বলবেন গাড়িতে একটু সমস্যা হয়েছে, আধা ঘন্টার মতো লাগবে ঠিক করতে। আর বর্তমানে এই একটা কাজই করেন, পরেরটা পরে বলবো। ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে মামা, আপনি গিয়ে বসেন আমি দেখছি, নইলে ম্যাডাম আবার সন্দেহ করবে আমাকে। আমি আচ্ছা বলে আমি আমার সিটে যেয়ে বসলাম। তখন ভাবি বলল, কি খবর রিফাত? আমি বললাম, ভাবি আপনি কিন্তু মানুষ ভালো না, ভাবছিলাম আপনার পাশে বসে যাব, আপনি আর আমি প্রেম করব, কিন্তু তা আর হলো না। ভাবি বলল, ও সরি আমার ভুল হয়ে গেছে, মনে ছিল না, ইস কি ভুলটাই না করলাম। আমি বললাম, ধুর ভাবি আপনি আর কথাই বলবেন না। আমি আবিরের পাশে গিয়ে বসতেই ড্রাইভার বাস থামিয়ে বলল, ম্যাডাম গাড়িতে একটু সমস্যা হয়েছে, গাড়ির ব্রেক বেশি কাজ করছে না, এজন্য একটু ঠিক করে নেই, বেশি না আধা ঘন্টা মতো লাগবে, সবাই একটু নেমে দাঁড়ান। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এই তো কাজ হয়েছে, এখন আমার খেলা সবাই দেখতে পারবে। আহা কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে। গাড়ি থেকে নামতে নামতে বললাম, আবির চল এখানে পিকনিক করে ফেলি, সুন্দরবন গিয়ে আর কি করব বল। আবির বলল, ধুর এত বড় একটা সুযোগ পেয়েছি, এখন এখানে পিকনিক করব, এসব কিসের গন্ধ আসছে নাকে? আমি হাসতে হাসতে বললাম, শালা নাম তুই, তোরে এইসব খাওয়াবো। রিমি ম্যাডাম গাড়ি থেকে নামতেই বলল, ইস কি গন্ধ, তারই পাশে শুধু হাঁসের পটি, ওয়াক থু, এখানে কি গাড়ি থামানোর দরকার ছিল? আর একটু দূরে গেলে কি এমন হতো, গন্ধে তো থাকাই যাচ্ছে না। এই ড্রাইভার তাড়াতাড়ি করো, নইলে এইসবের গন্ধে মারাই যাব এখানে, পরে আর সুন্দরবন যাওয়া লাগবে না। ম্যাডামের কথা শুনে রাধিকা বলল, নেন ম্যাডাম টিস্যু, আপনার কিছু হলে পরে আমরা আর যেতে পারবো না, আগে আপনাকে সুস্থ রাখতে হবে আমাদের। কি দরদ ম্যাডামের জন্য, দাঁড়া তোরে সহ ম্যাডামের 12টা বাজাবো আমি। 1000 টাকা কি হুদাই দিয়েছি আমি? 1000 টাকা কি হুদাই দিয়েছি আমি? আমার সাথে আগে কি করেছে আমার বুঝি মনে নেই? এত তাড়াতাড়ি তো আমি সবকিছু ভুলে যাব না, উচিত শিক্ষা দিব একদম। আর বিশেষ করে আমি তো গ্রামের পোলা, এইসব গন্ধ আমার কাছে কিছুই না। গ্রামে কত হাঁসের খামার আছে, বিশেষ করে যারা গ্রামে থাকে তারা বলতে পারবে গ্রামে যে কত কত হাঁসের খামার আছে, সবাই মুখে রুমাল দিয়ে ঢেকে রাখছে, কেউ আবার টিস্যু, শুধু আমি একা যে কিনা মুখে কিছু পর্যন্ত দিই নাই। আবির আমাকে বলল, ভাই তোর নাকে কি গন্ধ লাগে না? আমি বললাম, তুই আবার কিসের গন্ধ পেলি এখানে? আবির বলল, শালা আমাদের সাথে মজা করিস তুই? রাস্তা থেকে নিচে নামলেই হাঁসের কি জানি ম্যাডাম শুদ্ধ ভাষায় কি বলল, ও হ্যাঁ মনে পড়েছে, হাঁসের পটি। আমি বললাম, হালার পুত এগুলো হাঁসের পটি না, হাঁসের লাদা। আবির বলল, তুই এত গ্রামের ভাষায় কথা বলিস কেন বলতো, নে টিস্যু নাকে দে। আমি বললাম, আমার দেওয়া লাগবে না, তোরা দে আমি ঠিক আছি। আবির বলল, তাহলে তো ভালোই, আমি এখানে যার জন্য বাস থামালাম সেই কাজ করি, কথা বলে সময় নষ্ট করা যাবে না।
যখন আমি দেখলাম রাধিকা ম্যাডামের সাথে কথা বলছে, তখন আমি ওদের দিকে এগিয়ে গেলাম। খুব সাবধানে আমাকে কাজ করতে হবে, যাতে কেউ কিছু বলতে না পারে আমার কারণে ওরা নিচে পড়েছে। আমি ধীরে ধীরে ওদের সামনে গেলাম, তবে রাধিকা রিমি ম্যাডামের সাথে কথা বলাই বিজি। আমি ওদের সামনে গিয়ে রাধিকাকে দিলাম এক জোরে ধাক্কা। আমার ধাক্কাকে রাধিকা রিমি ম্যাডামের নিয়ে নিচে পড়ে গেল। আমি চুপচাপ এখান থেকে সরে আবিরের সামনে চলে গেলাম। ম্যাডাম নিচে পড়ে চিৎকার দিয়ে বলল, রাধিকা তুমি এটা কি করলে, দিলে তো সবকিছু নষ্ট করে। ম্যাডাম নিচে পড়েছে দেখে ভাবি আর কয়জন মিলে রাধিকাকে আর ম্যাডামকে টেনে তুললো। রিমি ম্যাডাম দাঁড়িয়ে বলল, সিসি আমার তো পুরো শরীর ময়লায় ভরে গেছে, ওয়াক্থু আমার বমি আসছে। আমি জায়গা মতোই কাজ করেছি। আমাকে আগে রিমি ম্যাডাম বলছিল তোর শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আমার থেকে দূরে গিয়ে বস। আর এখন আমার তো এখন খুব হাসি পাচ্ছে। ইস কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে, কি আনন্দ আকাশে বাতাসে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, রিফাত এই দিকে আয়। আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বললাম তোর দরকার হলে তুই আয়। রাধিকা আমার কাছে এসে বলল, আমি জানি কে আমাকে ধাক্কা দিয়েছে, তুই ছাড়া যে এই কাজ কেউ করে নাই এটা তো আমি ভালো করেই জানি। আমি রাধিকার কথা শুনে একটু জোরেই বললাম, ছি রাধিকা ছি, তুই আমার থেকে দূরে থাক, তোর শরীর থেকে হাঁসের গন্ধ আসছে। আর কে জানি বলছিল আমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে, এখন তো মনে হচ্ছে কারোর শরীর থেকে হাঁসের পটির গন্ধ আসছে। শুদ্ধ ভাষায় বলে হাঁসের পটি। যেই না চেহারা কুত্তায়ও দেয় না পাহারা, আবার শুদ্ধ ভাষায় কথা বলে। আমার শরীরে তো ঘামের গন্ধ আসছিল, তাও ভালো। এখন তো ওদের শরীর থেকে হাঁসের গন্ধ আসছে। কি গন্ধ, সিসি। রিমি ম্যাডাম আমার দিকে চোখ লাল করে তাকালো। আমি হাসতে হাসতে বললাম, আমরা তো গ্রামের পোলা, এত অহংকার করতে পারি না, কিন্তু যারা শহরে থাকে তারা এতই অহংকার করে যে যার কারণে তারা নিজেরা নিজেদেরই চিনতে পারে না। এখন ভালো কাজ হয়েছে না, আরো করো অহংকার দেখি।